মাত্র 20 টাকা খরচ করে চলে আসতে পারবেন কলকাতার খুব কাছে এই সোনার মন্দিরে। আর ঠিক পাশ দিয়ে বয়ে আছে গঙ্গা, যেটা এই জায়গাটাকে আরও বেশি সুন্দর আর নিরিবিলি করে তুলেছে। কলকাতার কাছেই এমন একটা সুন্দর জায়গা আছে, অনেকে হয়তো এখনও পর্যন্ত জানেন না। আপনারা যদি গঙ্গার ধারে একটু শান্ত সময় কাটাতে চান তাহলে এই জায়গাটা একদম আপনাদের জন্য পারফেক্ট। এই জায়গাটি কোথায় আর এখানে আসবেন কী করে তার সম্পূর্ণ পরিমাণে ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। একটু স্কিপ করবেন না, থাকবেন ভিডিও শেষ পর্যন্ত। আপনারা যারা আমাকে চেনেন না, আমি প্রসূন, আর আপনারা রয়েছেন আমার চ্যানেল নোমেডিক প্রসূন। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই সুন্দর যাত্রাটা চালু করা যাক। হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন দিন, আরেকটা নতুন জার্নি। আমি প্রসূন নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ফ্রেশ ভিডিও। থাম্বনেল আর ইন্ট্রো দেখে নিশ্চয়ই আপনাদের মনে কিউরিসিটি এসেছে যে আজকের এই ভিডিওটি কোথায় হতে চলেছে। আজ আমি চলে এসেছি কলকাতা থেকে মাত্র ঘন্টাখানেকের দূরত্বে এই সুন্দর পবিত্র স্থানটিতে। এইখানে আপনারা আসবেন কী করে আর তার সাথে দেখিয়ে দেবো আপনারা এখানে আসার পর কী কী দেখতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটা চালু করা যাক। সবার প্রথম আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এখানে আসবেন কী করে। তাহলে সোজা আপনাদের সাথে দেখা হচ্ছে একেবারে স্টেশন থেকে। তাহলে চলুন এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এখানে আসবেন কী করে। তো আমি এখন যেরকম চলে এসেছি খড়দহতে। তো যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা শিয়ালদা থেকে শান্তিপুরগামী যে কোনো লোকাল ট্রেন ধরে কিন্তু চলে আসতে পারবেন এই খড়দহতে। যারা শান্তিপুরের দিক থেকে আসবেন তারা শান্তিপুর থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসতে পারবেন এই খড়দহতে। তো আমি এখন রয়েছি খড়দহ স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার এই দিকে যেরকম চলে যাচ্ছে ট্রেনটি, এটা হচ্ছে যাচ্ছে শান্তিপুর দিকে আর এদিকটা হচ্ছে শিয়ালদার দিকে। তো আপনারা যেই নম্বর প্ল্যাটফর্মে নামুন না কেন চলে যেতে হবে আপনাদেরকে 1 নম্বরের দিকে, অর্থাৎ ওই দিকে। চলুন তাহলে এখন আমরাও তাই করি, চলে যাই এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর তারপর আমি বাকি রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই হলো কিছু খড়দা স্টেশনের সামনের দিকে। আমি যেরকম ছিলাম ওই পাশে 4 নম্বর দিকে, ওইখান থেকে আমি এদিকে আসলাম 1 নম্বরের দিকে। আর এখান থেকে এরকম রাস্তা বেরিয়ে আছে, সামনে রয়েছে টোটো স্ট্যান্ড। চলুন তাহলে আমি সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই হলো কিছু টোটো স্ট্যান্ড। আর এখান থেকে আপনাদেরকে ধরতে হবে টোটো, বলরাম হসপিটাল যেতে হবে। এখান থেকে জনপ্রতি ভাড়া পড়বে 15 টাকা করে, আর সময় লাগবে এখান থেকে মিনিট 5-এর মতো। এই হলো কিছু ব্যাপার। তো টোটো করে এখন এই মুহূর্তে আমি চলে এসেছি একেবারে বলরাম হসপিটালের সামনে। আমার সামনেই রয়েছে এই যে বলরাম হসপিটাল। আর টোটো যেরকম আমার এই দিক থেকে এসছে, এদিকেই সেই বিটি রোড রয়েছে। আপনারা যখন এই বলরাম হসপিটালের সামনে আসবেন, এখান থেকে নেমে আপনাদেরকে এই দিকের রাস্তায় চলে যেতে হবে। এখান থেকে আর 2 মিনিটের মতন রাস্তা, তারপর সামনে গিয়ে রয়েছে আরেকটি রাস্তা। চলুন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এদিক থেকে আসলাম, আমার এদিকে হচ্ছে বলরাম হসপিটাল। আর এখান থেকে জাস্ট 2 পা এগিয়ে আসলেই এখানে পড়বে একটি চৌমাথা। আর চৌমাথার সামনেই রয়েছে একটি তোরণ, বড় তোরণ দেখতে পাচ্ছেন আপনারা। ওপরে লেখা রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দিরের গেট। তো এইখান থেকেই আপনাদেরকে আজকে এগিয়ে যেতে হবে গন্তব্যের দিকে। এখান থেকে আর 2 মিনিটের মতন রাস্তা, তারপরে সামনে হচ্ছে মন্দির। চলুন তাহলে এবার যাওয়া যাক মন্দিরের দিকে। তো আমি আসলাম এদিক থেকে, আর এদিক থেকেই কিন্তু সোজা আসলেই আপনাদের সামনেই রয়েছে যেরকম দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়াটি। আর এই কাছেই রয়েছে কিন্তু গেটটি, মেন গেটটি। এখানে আসার জন্য কিন্তু কোনো রকম মানে আপনাদেরকে যেই তোরণটা দেখলাম সেখান থেকে কিন্তু একদম সোজা আসলেই কিন্তু আপনারা এই মন্দিরের কাছে আসতে পারবেন। আর স্টেশন থেকে এই মন্দির পর্যন্ত কিন্তু ডাইরেক্ট কোনো টোটো নেই। যদি আপনাদেরকে ডাইরেক্ট এইখানে আসতে হয় তাহলে কিন্তু অবশ্যই টোটো আপনাদেরকে রিজার্ভ করে নিতে হবে। তো চলে এলাম এখন মন্দিরের প্রধান গেটের সামনে। তো আমার সামনে যে গেটটি রয়েছে বড় গেটটি, এখান থেকে যারা আর কি 4 হুইলার নিয়ে আসবেন তাদের জন্য এখান থেকে প্রবেশ করতে হবে। আদারওয়াইজ আপনারা এখান থেকে কিন্তু প্রবেশ করতে পারবেন। চলুন তাহলে এবার ভেতরে যাই। আর ভেতরে গেলেই দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটি, একেবারে গাছপালায় ঘেরা। আর সামনেই রয়েছে মন্দির, এটি কিন্তু মন্দিরের ব্যাক পার্ট। আর এই হলো এখানে কিছু পার্কিংয়ের জায়গা, পার্কিংয়ের ব্যবস্থা আছে, অনেক বড় কিন্তু জায়গাটি। তো চলুন এখন মন্দিরে আমরা প্রবেশ করি। মন্দিরটা সামনের দিক থেকে আপনাদেরকে দেখাই।
তারপর বাকি যে জায়গা আছে সেই জায়গাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে এবার যাওয়া যাক। চলুন এবার তাহলে আপনাদেরকে মন্দির চত্বরটা প্রথমে ঘুরিয়ে দেখাই, তারপর প্রধান যে গর্ভগৃহটা আছে সেই গর্ভগৃহটাও ঘুরিয়ে দেখাবো। তো আমি এখন রয়েছি মন্দিরের যে চত্বরটা রয়েছে সেই চত্বরের ভিতরে। আর এখানে প্রবেশ করলেই দেখতে পাচ্ছেন বেশ সুন্দর করে কিন্তু এখানে কত গাছপালায় ভর্তি জায়গাটি, একদম নেচারের মাঝখানে। মন্দিরে কিন্তু আপনারা 3 দিক থেকে প্রবেশ করতে পারবেন। এইদিকেও একটি গেট আছে যেটা এখান থেকে প্রবেশ করতে পারবেন, আর ওই পাশে একটি গেট আছে, তার সাথে ওই দিকেও একটি গেট আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দিক থেকে কিন্তু বয়ে আছে গঙ্গা, আর গঙ্গা থেকে কিন্তু বয়ে আসে যে হাওয়াটা না দুর্দান্ত কিন্তু লাগছে এখানে, আপনাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। এত সুন্দর এই জায়গাটি, কত সুন্দর এরকম গাছপালায় ঘেরা বাঁধানো, একেবারে অবিশ্বাস্য সুন্দর জায়গা। কলকাতার কাছে এত সুন্দর একটি জায়গা রয়েছে যেটা আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এখনও পর্যন্ত জানেন না। আশা করি একবার আপনারা এখানে আসলে বুঝতে পারবেন যে এই জায়গাটি কতটা সুন্দর আর কতটা শান্ত। যারা একটুখানি চাইছেন যে একটা দিনের জন্য একটু শান্ত কোনো জায়গাতে এসে আপনারা ঘুরে দেখবেন, তাহলে কিন্তু আজকে এই জায়গাটি কিন্তু একেবারে আপনাদের জন্য। তো এখন চলে এসেছি আমি মন্দিরের সামনের দিকে অংশে। তো এই হলো কিছু সামনের দিকে, আর এখান থেকে কিন্তু একটি রাস্তা যাচ্ছে যেটা কিনা সামনে একটি গঙ্গার ঘাট আছে, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। চলুন আগে জায়গাটা আপনাদেরকে বাইরের দিকটা ঘুরিয়ে দেখাই। খুব সুন্দর কিন্তু জায়গাটি, আর এরকম বসার জায়গা আছে গাছের একদম নিচে। আর এই হলো মন্দিরের যে প্রধান গেটটি, সেই গেটটি। আর তার সাথে একদম গেটের উল্টো দিকেই রয়েছে এখানে একটি গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটটা কিন্তু এখন আটকানো রয়েছে, তাই আপনারা ওই পাশে যেতে পারবেন না, নয়তো আমি গিয়ে দেখাতাম। আর এই হলো কিছু মন্দিরের অন্যদিকের সাইড। দুর্দান্ত কিন্তু সুন্দর জায়গাটি, একেবারে বলে বোঝাতে পারবো না এত সুন্দর জায়গাটি, আমার খুব ভালো লেগেছে। আপনারা সত্যি কথা বলছি একবার হলেও এখানে আসুন, একটা বেলা একবার কাটিয়ে যান এখান থেকে, কথা দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই হলো কিছু জায়গা এখান থেকেও কিন্তু আপনারা সেই যেরকম দেখিয়েছিলাম আপনাদেরকে মন্দিরের বাইরের দিকে, ওইদিকে কিন্তু যেতে পারবেন। আর এখানে আসলে বেশ এরকম বড় বড় কিন্তু গাছ দেখতে পারবেন। আর এখানে রয়েছে একটি অশ্বত্থ গাছ, আর এই গাছের নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো জায়গাটি বাঁধানো রয়েছে। এই মন্দিরটি যে তৈরি করেছিলেন সে কিন্তু এই অশ্বত্থ গাছের নিচে বসেই কিন্তু ধ্যান করতেন। তো আমি এখন চলে এসেছি মন্দিরের একদম সামনের দিকে অংশে। যদি মন্দিরের সামনের দিকে আপনারা যদি দেখতে পান তাহলে বেশ দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু জায়গাটি সাজানো, আর তার সাথে মন্দিরের যে গঠন রয়েছে অপূর্ব সুন্দর লাগছে। তার সাথে যে কালার করা রয়েছে, কালার কম্বিনেশনটা যেটা রয়েছে সেটাও কিন্তু বেশ মানিয়ে উঠেছে। আর মন্দিরের ওপর দিকে যদি আপনারা একটু নজর ফেরান, ওপরে যে চূড়াটি রয়েছে সেই চূড়াটি আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে 4টি ছোট চূড়া, আর তার সাথে 4টি ছোট চূড়ার ওপরে রয়েছে কলস কিন্তু, আর তার সাথে মাঝখানে রয়েছে একটি বড় চূড়া। ঠিক আছে, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে রয়েছে একটি বড় চূড়া, আর তার উপরে রয়েছে একটি বড় কলস। সবাই বলে আর কি যে ওই কলসটি আর তার সাথে যে ছোট চূড়ার যে কলসগুলো রয়েছে সেগুলো কিনা সোনার আর কি। আর তার সাথে ওপরে একটি চক্র দেখতে পাচ্ছেন, সেই চক্রটি হচ্ছে একটি বিষ্ণু চক্র, আর সেটাও কিনা তার সাথে বলা হয় যে ওটা সোনার। তার জন্য এই মন্দিরটিকে বলা হয় স্বর্ণ মন্দির বা সোনার মন্দির। চলুন তাহলে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি। এখান থেকে আপনাদের রাস্তা করা রয়েছে, যেরকমটা আমি ওখান থেকে প্রবেশের সময় দেখেছিলাম ওইদিকে কিন্তু রাস্তা আছে, চাইলে ওখান থেকেও আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। আর এদিকেও একটি গেট আছে, এখান থেকেও কিন্তু আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে আমি মন্দিরের যে প্রধান গেটটি আছে সেখান থেকে প্রবেশ করব। আর প্রবেশ করলে বেশ এরকম রাস্তা করা আছে, সেখান থেকে আপনাদেরকে প্রবেশ করতে হবে। দুর্দান্ত কিন্তু লাগছে, বলে বোঝাতে পারবো না আপনাদেরকে, সামনের দিক থেকে এত সুন্দর লাগছে। আর তার সাথে এরকম কিছু সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি ধরেই কিন্তু আপনাদেরকে উপরে উঠে যেতে হবে। তো এই হলো কিছু মন্দিরের প্রধান গেটটি, আর এই গেটের চারপাশ দিয়ে কিন্তু রয়েছে এরকম জায়গা যেখান থেকে কিনা আপনারা মন্দিরটা কিন্তু বেশ প্রদক্ষিণ করতে পারবেন। চলুন তাহলে এবার ভেতরে প্রবেশ করি। এখন চলে এসেছি আমি মন্দিরের প্রধান গর্ভগৃহের দিকে। আমার সামনে রয়েছে প্রধান গর্ভগৃহ, আর তার সাথে এখানে রয়েছে একটি নাটমঞ্চ, বেশ বড় কিন্তু এই নাটমঞ্চটি। আর নাটমঞ্চের সামনে যে জায়গাটা রয়েছে অর্থাৎ যে প্রধান গর্ভগৃহটি সেটাও কিন্তু বেশ এরকম খিলান বিশিষ্ট তৈরি করা। আমি আপনাদেরকে সামনের দিক থেকে দেখাবো। ভিতরে যখন প্রবেশ করবেন তখন আপনারা ওপর দিকে যখন চোখ ফেরাবেন তাহলে দেখতে পারবেন এইখানে যে রামানুজ সম্প্রদায় যে ঋষিরা ছিলেন তাদের কিন্তু এখানে বেশ আপনারা ছবি দেখতে পারবেন। আর উপর দিক থেকে আপনারা
যেরকম এখানের যারা স্বামীজিরা রয়েছে তাদের কিন্তু ছবি পোর্ট্রেট কিন্তু এখানে তৈরি করা হয়েছে, যেটা কিন্তু আপনাদের চোখে পড়বে। আর ভেতরে আমি একা রয়েছি, আর কিন্তু কেউ নেই। আর সত্যি কথা বলতে গেলে দুর্দান্ত এখানে জায়গাটি, আপনারা এখানে এসে বসুন, খুব বড় জায়গাটা। এখান থেকে কিন্তু বেশ মানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে আমার সূর্যটা যখন অস্ত যাচ্ছে সেখান থেকে আলোটা আসছে, আর এখানে প্রধান গর্ভগৃহটা রয়েছে সেখানে কিন্তু আলোটা গিয়ে পড়ছে। মানে এতটা সুন্দরভাবে, এতটা পুঙ্খানুভাবে এই মন্দিরটি তৈরি করা আছে, মানে বলে বোঝাতে পারবো না। আর এই গঙ্গা থেকে বয়ে আসা হাওয়া কিন্তু এখানে কিন্তু আপনাদের বেশ মন ছুঁয়ে যাবে। তাহলে চলুন এখন আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি প্রধান যে গর্ভগৃহটি আছে সেই গর্ভগৃহটি। আপনাদেরকে সামনের দিক থেকে যেতে হলে আপনাদেরকে এখান থেকে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পর আপনারা একটু বাদিকে যদি চোখ ফেরেন তাহলে দেখতে পারবেন এই মন্দিরের যেই গুরু পরম্পরা রয়েছে তাদের কিন্তু এখানে নামগুলো দেওয়া রয়েছে। এইখানে একটি ঘর আছে, এটি একটি স্টোর রুম, ঠিক আছে। আর তারপরে এখানে একটি ছবি আছে, আর এখানে হচ্ছে প্রধান গর্ভগৃহটি। চলুন একটু আপনাদেরকে সামনের দিক থেকে দেখিয়ে দিই। তো আমি এখন রয়েছি প্রধান গর্ভগৃহের সামনে। আর প্রধান গর্ভগৃহতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে একটি লক্ষ্মী আর নারায়ণের একটি মূর্তি। দুর্দান্ত কিন্তু সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। আর তার ঠিক নিচে রয়েছে একটি অষ্টধাতুর তৈরি রাধাকৃষ্ণের মূর্তি, সেটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। তো যেরকম আপনাদেরকে দেখালাম সামনেই আমার রয়েছে প্রধান গর্ভগৃহ, আর তার পাশে আরেকটি জায়গা আছে, এখানে রয়েছে শ্রী বলরাম স্বামীর একটি ছোট্ট মূর্তি। এই হলো সেই ছোট্ট একটি বিগ্রহ। আর এই বলরাম স্বামীরই কিন্তু নামেই কিন্তু সেই বলরাম হসপিটাল তৈরি করা হয়েছে। তাহলে চলুন এইবার আমি আপনাদেরকে মন্দিরটা পুরো প্রদক্ষিণ করে দেখিয়ে দিই। আর তার সাথে এই মন্দিরের যে ইতিহাস আছে, এখানেরই একজন পুরোহিত আছেন, তার কাছে তার মুখ থেকে আর কি জানা যাক এই মন্দিরের ইতিহাস। চলুন তাহলে জানিয়ে দেওয়া যাক। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ডাক্তার ইন্দুভূষণ বোস, এটা হচ্ছে সাংসারিক নাম। আচ্ছা। তার সন্ন্যাস জীবন নাম হচ্ছে ডাক্তার যতীন্দ্র রামানুজ স্বামী। যতীন্দ্র রামানুজ স্বামী, আচ্ছা। এটা হচ্ছে ওনার পাশে যে মূর্তি, পাশে উনি মূর্তি আছে, এটা হচ্ছে বলরাম স্বামী। বলরাম স্বামী হচ্ছে ওনার গুরু। আচ্ছা। উনি এই মন্দির প্রতিষ্ঠা করার পর এখানে রাস্তা তৈরি হয়, বলরাম মানুষের উপকারের জন্য বলরাম হাসপাতাল তৈরি করে। একদম। এখানে একটি স্কুল আছে, বলরাম শিক্ষা মন্দির প্রাইমারি। এখানে অবৈতনিকভাবেই সকলকে বিনা পয়সাতেই পড়ানো হতো। তারপরে এখানে পোস্ট অফিস, বলরাম পোস্ট অফিস। এখানে যেহেতু খড়দা পোস্ট অফিস আমাদের দূরে, তা সেই জন্য বলরাম পোস্ট অফিস উনিই এখানকার প্রতিষ্ঠাতে। ওনারই মন্দির লাগোয়া এখানে বলরাম পোস্ট অফিস হয়েছিল, ওই বাড়ি ছিল আমাদের লাইব্রেরি। আচ্ছা। লাইব্রেরি বলতে মানে এই মন্দিরের এসে দেখে রয়েছে একটা লাইব্রেরিও তৈরি করা হয়েছে। আচ্ছা। মন্দিরের লাইব্রেরি আছে যেখানে ধর্ম সংস্থার বই আছে। আচ্ছা। বই আছে, সিম্বল এখানে দেখলাম। একদম একদম। এই মন্দিরের প্রচুর পরিমাণে বই লাইব্রেরিতে আছে। তখন এই সম্প্রদায়ের বা এই টাইপের মানুষরা এখানে পড়তো। আচ্ছা আচ্ছা। মানে যারা উত্তর ভারত থেকে আসা তারাই বেশিরভাগ এখানে ছিল। আচ্ছা, রামানুজ সম্প্রদায়ের। যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে যেরকম সবার ছবিগুলো সেরকম আর কি দেখা যাচ্ছে। সাউথ ইন্ডিয়ান। তো যেরকম আমার পেছনেই রয়েছে প্রধান মন্দির, আর মন্দিরের কিন্তু একদম উল্টো দিকেই রয়েছে এখানে একটি গঙ্গার ঘাট। তো গঙ্গার ঘাটটা কিন্তু বন্ধ থাকে, তবুও আমি চেষ্টা করছি আপনাদেরকে কোনোভাবে দেখিয়ে দেওয়ার জন্য। তো এই হলো কিছু গঙ্গার ঘাটটি, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে, বেশ সূর্য অস্ত যাচ্ছে, তার সাথে এরকম গঙ্গা থেকে বয়ে আসা হাওয়া দুর্দান্ত কিন্তু লাগছে। তো মন্দিরটা তো আপনাদেরকে ভেতর দিক থেকে ঘুরিয়ে দেখালাম, আর তার সাথে মন্দিরের যে ইতিহাস ছিল সেই ইতিহাসটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। মন্দির কিন্তু সকাল 6টার সময় খোলা হয়, আবার দুপুর 12টার সময় বন্ধ হয়ে যায়, আবার তারপর বিকেল 4টের সময় মন্দিরটি খোলা হয়, আর সন্ধে 8টা পর্যন্ত কিন্তু মন্দিরটি খোলা থাকে। তো চাইলে কিন্তু এই মন্দিরটিতে আপনারা কিছু ডোনেট করতে পারবেন। স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বার দিয়ে কিন্তু আপনারা এখান থেকে ডোনেট করতে পারবেন। এই গেল আপনাদেরকে যা যা তথ্য ছিল সেই তথ্যগুলো কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরলাম।
আশা করি আপনাদের বুঝতে কোনো রকম কোনো প্রবলেম হয়নি। যদি কোনো রকম আপনাদের কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করতে একদম ভুলবেন না। তার সাথে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তাহলে চলুন আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করা যাক। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ঘুরতে থাকুন, ভালো থাকুন, টাটা।